ডিসইনফরমেশন, আমার ওই জানাশোনার জায়গা থেকে যদি বলি যে ইন্টেনশনালি কোনো ভুল তথ্য সংবাদ মাধ্যমে প্রচার করা। একটা আছে যে মিসইনফরমেশন, আমরা ভুল করে অনেক সময় কিছু প্রচার করি, সেটা আমাদের একটা সক্ষমতার প্রবলেম আছে। আমি গত 3 বছর ধরে খুবই এক্সটেন্সিভলি বাংলাদেশের মিডিয়াগুলোতে আমার ট্রেনিং প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি সাংবাদিকদের নিয়ে। এতে দেখা যায় যে এখানে সাংবাদিকতার যে বদলে যাওয়া যে পরিস্থিতি, ডিজিটাল পরিসরে সাংবাদিকতা যেভাবে বদলে গেছে সারা দুনিয়াতে, সেইটার সাথে খুব মানে খাপ খাওয়ার জন্য যে ব্যাপারগুলো, যে এবিলিটিগুলো প্রয়োজন সাংবাদিকদের অর্জন করা, সেগুলোতে বড় ধরনের গ্যাপ আছে। সেটা একটা এবং সেই গ্যাপ থাকার কারণে অনিচ্ছাকৃত অনেক ভুল আমাদের সংবাদ মাধ্যমে প্রতিদিন হচ্ছে। আচ্ছা, বাট আরেকটা প্রবণতা আমরা দেখতে পাই, বড় বড় অনেক সংবাদ মাধ্যমে এরকম অন্তত 10টা এক্সাম্পল আমি এখানে বসাই দিতে পারবো, আমি যেমন আমি তো নাম আনতে চাই না, যে লিড নিউজ একটা পত্রিকা থেকে, জাতীয় পত্রিকাতে লিড নিউজ হয়েছে, সেই লিড নিউজে মানে লিড বলতে চাই তো ব্যানার বলতে 6-7 তলা, সেই লিড নিউজের প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ ডিসইনফরমেটিভ, এভিডেন্টলি প্রমাণ করা যায় যে এটা ডিসইনফরমেশন। এর 2020 সালের সেপ্টেম্বরে এই রিপোর্টটা প্রকাশ করার পরে এখনো ওই সংবাদপত্রে করে যে রিপোর্ট হয়েছে, মানে ধরেন যে বড় ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন এটা ভুল বা এটা যে ডিসইনফরমেশন, এটা ইন্টেনশনালি ছড়ানো ভুল তথ্য এর মধ্যে আছে, এর পরতে সেটা প্রমাণ করে দেওয়ার পরেও এই রিপোর্টটা এখনো ওই ওয়েবসাইটে আছে। আচ্ছা, তো এখন আমার আগ্রহের জায়গা হলো যে গণমাধ্যম কমিশনের কর্তা ব্যক্তিরা এখানে আছেন, যে একটা সংবাদ মাধ্যম যখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে সেটা ইন্টেনশনালি এই ভুলটা ছড়াচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা আইনগত কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, মানে আইনগত সারা পৃথিবীতে এই ধরনের ব্যাপারগুলো যদি ঘটে, যে ইন্টেনশনালি ভুল করে যদি একটা হয় সেটা আলাদা, কিন্তু ইন্টেনশনালি যখন কোনো ভুল তথ্য ছড়ানো হবে, সেটা প্রমাণ পাওয়া গেলে সেটার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, বা নিলে এটা কি মনে করা হবে যে এটা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে? আমার কথাটা ইন্টেনশনের জায়গায় আছে, ইন্টেনশন প্রমাণ করতে পারি। এখন 2 নম্বর একটা দেখা হচ্ছে যে গত 15 বছর বা তার আগে থেকে হতে পারে, বিশেষ করে গত 15 বছর আমরা দেখতে পাচ্ছি যে এখন কিছু প্রমাণ আসতেছে। এর আগে আমরা কিছু এজিউম করতাম যে সাংবাদিকদের একটা উল্লেখযোগ্য অংশ তারা নানান সুবিধা নেওয়ার মাধ্যমে ক্ষমতাসীনদের কাছ থেকে তাদের সাংবাদিকতাকে তারা বদলে ফেলছেন, মানে সাংবাদিকতাটাকে টুল হিসেবে ব্যবহার করছেন, তারা সুবিধা নিয়ে সেই সুবিধা রিটার্ন দেওয়ার জন্য সাংবাদিকতাকে তারা টুল হিসেবে ব্যবহার করছে। এরকম কিছু জিনিস আমরা আস্তে আস্তে প্রমাণ পাচ্ছি। যেমন ধরেন রিসেন্টলি একজন সাংবাদিকের ব্যক্তিগত অ্যাকাউন্টে 1 কোটি টাকার লেনদেনের 100 কোটি টাকার উপরে এরকম একটা ব্যাপার আমরা দেখি। আমি যেটা আমার মনে হয় মানে এই নিউজের মধ্যে আবার একটা ধরনের প্রবলেম আছে, যে আমি যতটুকু খুচরো নিচে দেখা গেল যে 124 কোটি টাকা বা 134 কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল বা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে, এরকম রিপোর্ট আসছে। বাট এটার মধ্যে এক ধরনের মিসইনফরমেশনের কিছু বিষয় আছে বলে আমার কাছে মনে হয়েছে, যে ব্যাপারটা এত বড় না, অ্যামাউন্টটা এর মধ্যে নানান এই যে লেনদেন, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে নেওয়া, এই ব্যাপারগুলো আলাদা না করে এর মধ্যে কিছু মিসইনফরমেশন যুক্ত রেখে এটা রিপোর্ট করা হয়েছে, এটা একটা দিক। কিন্তু যত কোটি টাকাই হোক, এখানে এক ধরনের ইন্ডিকেশন আছে যে ওই সাংবাদিক হয়তোবা মানে অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তার সাংবাদিকতাটাকে বিক্রি করছে, হতে পারে। আমরা বলতেছি না যে এক্স্যাক্টলি এটা করছে, এটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এরকম কিছু ইন্ডিকেশন আমাদের কাছে আছে। এখন যদি এরকম হয়ে থাকে, আমাদের কাছে এরকমের কিছু উদাহরণ নিয়ে আমরা যদি দেখাই গেলে দেখতে পারবো যে বাংলাদেশের মিডিয়ার একটা অংশ গত 15 বছরে মানবাধিকার লঙ্ঘনে উৎসাহ দিয়েছে, এরকমের ব্যাপার আমরা দেখতে পাই। এটা প্রমাণ করা যাবে। গণতন্ত্র হত্যায় বা গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার জন্য এর আগের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলোতে সহযোগী বা অ্যাটলিস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে তারা ভূমিকা রাখছে। তারপরে এই যে বলতো যে গণতন্ত্র
ফেসিবাদকে শক্তিশালী করা এবং বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনে সহযোগীর ভূমিকা পালন করছেন, এরকম মিডিয়ার রিপোর্টিং প্রচুর আছে। তো এখন এই যে ব্যাপারগুলো, এগুলো কি অপরাধ কিনা, এগুলো কি আইন দ্বারা বিচার করা সম্ভব কিনা, বা করলে সেটা কি সাংবাদিকতার উপর হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কিনা, আমার এগুলো জানার বিষয় আসলে। সো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা।